হ্যালো ট্রেডার্স। তো আজ আমাদের টপিক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী করে ড্র করব এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী তার বিষয়ে আমরা এই ভিডিওতে জানবো। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে নোট ডাউন করবে, আর যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো বেশি দেরি না করে স্ক্রিনে আসা যাক। স্ক্রিনে যদি আমরা আসি তাহলে একটা জিনিস দেখতে পাই, সেটা হলো স্টক চার্ট। এবার চার্টে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কি করে ড্র করব এক্সাম্পল থ্রু দিয়ে বোঝাচ্ছি। সাপোজ কোনো স্টক 500 টাকায় চলছে। এটা হচ্ছে স্টকের গ্রাফ। এখানে হচ্ছে 500 টাকা, আর এখানে 600, এখানে 700। কোনো স্টকের চার্ট 500 টাকায় চলছে, ওকে। দেন এই স্টকের চার্ট হায়ার লো বানিয়ে 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 কিছু মাসে বা কিছু সপ্তাহের মধ্যে 600 টাকায় গেল। 600 টাকায় যেই গেল, 600 টাকা থেকে একটা বেয়ারিশ ক্যান্ডেল বানিয়ে মার্কেটকে লোয়ার হাই বানাতে বানাতে নিচের দিকে নিয়ে এলো। দেন মার্কেট যখন আবার 500 টাকায় এলো, তখন একটা বুলিশ ক্যান্ডেলস্টিক কিছু বানিয়ে বুলিশ ক্যান্ডেলস্টিকের বা কিছু বুলিশ ক্যান্ডেলস্টিক বানিয়ে মার্কেট আবার 600 টাকায় গেল। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে যে মার্কেট যতবার 500 টাকায় আসছে ততবার ওপরে যাচ্ছে, এবং যতবার 600 টাকায় যাচ্ছে ততবার নিচের দিকে আসছে। আবার এরকম করতে করতে কিছু দিন কিছু মাস কেটে গেল, এটাকে একটা জোন ক্রিয়েট হলো, যেই জোনটাকে আমরা বলবো কনসোলিডেশন জোন বা সাইডওয়েজ জোন। এই সাইডওয়েজ জোনের মধ্যেই লুকিয়ে আছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আসো, এই 500 টাকা থেকে যে মার্কেট আপসাইডে বারবার যাচ্ছিল অ্যান্ড 600 টাকা থেকে মার্কেট যে নিচের দিকে বারবার আসছিল, এই 500 টাকার একটা যদি জোন ক্রিয়েট করি 500 টাকার জায়গায়, তাহলে আমরা এই জোনটাকে বলবো সাপোর্ট জোন, অ্যান্ড এই জোনটাকে 600 টাকা জোনটাকে বলবো রেজিস্ট্যান্স জোন। রেজিস্ট্যান্স, কারণ আমি যদি একটা এক্সাম্পল থ্রু দিয়ে বোঝাই, সাপোজ আমরা একটা বাড়ির মধ্যে রয়েছি, বাড়ির মধ্যে রওয়ার পর আমাদের হাতে একটা বল রয়েছে। বাড়ি মিন্স একটা বাড়ির ঘরের মধ্যে রয়েছি, সেই ঘরে আমাদের হাতে একটা বল রয়েছে। সেই বলটাকে আমাদের আপসাইডে ছুঁড়তে হবে। আপসাইডে ছোড়ার পর আমরা ছুঁড়ে দিলাম, ছোড়ার পর এই বলটা ছাদে গিয়ে বা ছাদের যে ফ্লোরটা আপার ফ্লোরটায় লেগে মার্কেট নয়, বলটা নিচের দিকে পড়ছে। বলটা নিচের দিকে পড়ে আবার গ্রাউন্ড ফ্লোরে এসে আবার ড্রপ খেয়ে ফ্লোরে গেল। তাহলে এতে কী হয়ে গেল যে ছাদের যে ফ্লোরটা আপার ফ্লোরটা, সেই ফ্লোরটা হয়ে গেল রেজিস্ট্যান্স, আর গ্রাউন্ড ফ্লোরটা হয়ে গেল সাপোর্ট। কারণ ওখানে সাপোর্ট নিয়ে বল ওপরে যাচ্ছে, আর ওখানে রেজিস্ট্যান্স নিয়ে বল নিচের দিকে আসছে। সেম জিনিস মার্কেটে প্রাইজের ওপর দেয়। তো সেম জিনিস মার্কেটে প্রাইস 500 টাকাটা আমাদের গ্রাউন্ড ফ্লোর, আর 600 টাকাটা আমাদের ছাদ, মানে আপার। যদি একতলা বাড়ি হয় তাহলে ছাদেরই ফ্লোর, আপার ফ্লোর। আর দুতলা বাড়িতে আমরা কি করব, যদি বলটা আপার ফ্লোরটাকে ভেঙে আরও উপরে সেকেন্ড ফ্লোরে চলে যায়, তাহলে আমরা বলবো সেখানে ব্রেক আউট দিয়েছে। ব্রেক আউট মিনস এই যে নেক্সট পেজ, এই যে 500 600 জিনিসটা রয়েছে, এটা আপার ফ্লোর, এটা গ্রাউন্ড ফ্লোর। কনসলিডেশন পিরিয়ডের পর এখানে যদি কোনো গ্রিন ক্যান্ডেল মিনস বুলিশ ক্যান্ডেল, বিগ গ্রিন ক্যান্ডেল বা বিগ মারুবুজু তৈরি করে, মানে বলটা ছাদ আপার ফ্লোরটাকে ফুটো করে ওপর দিকে চলে যায়, তাই এটাকে আমরা বলবো ব্রেক আউট জোন। ব্রেক আউট জোন কেন বলবো? কারণ এটা ব্রেক করে আপ সাইডে চলে গেছে, সেখানে আমরা ব্রেকআউট জোন বলবো। আর তার উল্টো কি? তার উল্টো হচ্ছে যদি মার্কেট আপসাইডে না গিয়ে সেম রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে এসে, অর্থাৎ বলটা গ্রাউন্ড ফ্লোরে আবার এসে নিচের দিকে যদি ফুটো করে বেরিয়ে যায়, নিচের দিকে ফুটো করে তো রিয়েল লাইফে তো বেরোতে পারবে না, কিন্তু স্টকে বেরোতে পারবে। এই 500 টাকাটা যে গ্রাউন্ড ফ্লোর ছিল, এখানে যদি বিগ মারুবুজু তৈরি করে রেড কালারের, মানে কোনো ব্যারিস ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা সেটাকে বলবো
ব্রেক ডাউন, ব্রেক ডাউন, তাহলে এখানে ব্রেকআউট আর ব্রেক ডাউন বোঝা গেল। এবার এখানে ব্রেক ডাউন কী করে হয় বা আমরা ব্রেকডাউন হলে কি করতে পারি যেটা হলো, এবার ব্রেকডাউন হলে আমরা কিছু করতে পারবো না, নেক্সট সাপোর্ট জোন খুঁজতে থাকবো, সেটা আমরা চার্টে গিয়ে অবশ্যই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলে দিচ্ছি। এবার ব্রেক ডাউন হলে কতটা নিচে যাবে সেই সাপোর্ট জোনে যদি আসে তারপর আমরা বাই করব, কিভাবে করব না করব আস্তে আস্তে বোঝাচ্ছি। তো এবার আমরা চার্টে আসছি, যেখানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব এবং বুঝবো যে সাপোর্ট রেজিস্ট্যান্সে আমরা কি করে নিজেদের প্রফিট জেনারেট করতে পারবো। সব কিছুর মেন উদ্দেশ্য তো প্রফিট জেনারেট করা। কেউ যদি মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স রাখতে শিখে যায়, সেখান থেকেও ভালো প্রফিট জেনারেট করতে পারবে, মাসে বছরে ভালো রিটার্ন জেনারেট করতে পারবে পার্সেন্টেজ অনুযায়ী। তো আমি যদি স্টকের চার্টে আসি, হ্যাঁ, তো স্টকের যদি চার্টে আসি, দিস ইজ ওয়ান অ্যান্ড অনলি মাই ফেভারিট স্টক, রুরাল ইলেকট্রনিক্স কর্পোরেশন। এটা একটা সোলার সেক্টর, ইন্টারডের জন্য ফেভারিট। আমি কাউকে রেফার করছি না, জাস্ট এডুকেশন পারপাসে স্টকটা বলছি। এই স্টকটা সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আমি ড্র করতে চাই, এক সেকেন্ড আগে আমার টুলসগুলো ওপেন করি, হ্যাঁ টুলসগুলো অবশ্যই। এই স্টকটায় যদি আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ফার্স্টে ড্র করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? ফার্স্ট অফ অল আমরা কোনো স্টকের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হলে বড় টাইম ফ্রেমে যাব, কারণ বড় টাইম ফ্রেমে যদি আমরা যাই, বড় টাইম ফ্রেমে কী হবে, আমাদের অ্যাকিউরেসি বাড়বে। অ্যাকিউরেসি মিনস আমরা সেই স্টকটা কতটা, মানে যদি কেউ সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে নেয়, তো সাপোর্টে যখন আসবে স্টকটা, সেখানে আমরা বাই করে কত দিনের জন্য হোল্ড করতে পারবো। বা আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স মেনলি ড্র করা কেন হয়, মেনলি সুইং ট্রেডিংয়ের জন্য ড্র করা হয়। তো সুইং ট্রেডিংয়ের জন্য যদি পজিশন বানাই, তো কত মাসের জন্য বানাবো, কত সপ্তাহের জন্য বানাবো, কি কত দিনের জন্য বানাবো, ইভেন তো 1-2 ঘন্টার জন্যও সুইং ট্রেডিং হয় যদি সাপোর্ট রেজিস্ট্যান্সে মাস্টারি হাসিল করে নেয় কেউ। তো ফার্স্টে আমরা বড় টাইম ফ্রেমে যাবো। বড় টাইম ফ্রেম মিনস এখানে ফার্স্ট আছে ডেলি, সেকেন্ড আছে উইকলি, আর থার্ড আছে মান্থলি। ইয়ারলি কোনো ক্যান্ডেল স্টিক নেই বা কোনো চার্ট নেই। তো মান্থলি ফার্স্টে গেলাম। মান্থলিতে যাওয়ার পর এই এক সেকেন্ড, আমি যদি এটা সব ডিলিট করে দিই তাহলে ভালো করে বোঝানো যাবে। যাই হোক, এগুলো তো আমার অ্যানালিসিস ছিল। তো আমি যদি এটা ডিলিট করে দিই তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? ফার্স্ট অফ অল কি দেখে বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে? চারটা বুম বুম বুম, এই লাইনটা হয়নি, যাই হোক এই অবধি হয়েছে। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এই জিনিসটা কনসলিডেশন এরিয়া। কনসলিডেশনের কি বললাম, কোনো গ্রিন ক্যান্ডেল যদি আপ সাইডে ফুটো করে বেরিয়ে যায়, ব্রেক আউট, দিস ইজ দ্য ব্রেক আউট, দেন বুম, রকেট বলতে গেলে ক্যান্ডেলস মানে স্টকটা। তো আসা যাক এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স। ফার্স্ট অফ অল তো আমি যেটা বুঝতে পারলাম, এখানে কনসলিডেশন পিরিয়ড চলছে। এই কনসলিডেশন পিরিয়ডটাই আমরা জুম করে দেখব। কনসলিডেশন পিরিয়ড, এটাকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কি করে দেখব, দেখাচ্ছি। কনসলিডেশন পিরিয়ডের কি বললাম, গ্রাউন্ড ফ্লোর, তখন ফার্স্টে বলেছিলাম 500 টাকায় গ্রাউন্ড ফ্লোর, বাট এটার গ্রাউন্ড ফ্লোর হচ্ছে এটা বা এই জোনটা। এই জোনটা কত? এই জোনটা হচ্ছে, যদি লাইন দিয়ে আঁকি তাহলে এই জোনটা হচ্ছে 50 টাকা, রাউন্ড ফিগারে যদি ধরি 50 টাকা, এটা ডিলিট হলে ভাই, হ্যাঁ 50 টাকা। তো এটাকে আমরা সাপোর্ট লিখলাম, সাপোর্ট জোন। এক সেকেন্ড, এটা বটম, সাপোর্ট জোন, এটাকে আমরা গ্রিন কালার করে দিচ্ছি, জাস্ট সেকেন্ড, গ্রিন কালার, সাপোর্ট জোন। এবার রেজিস্ট্যান্স জোন কোনটা বলবো, যখন আমি জোনটা ক্রিয়েট করলাম তার ঠিক আপসাইডটাই রেজিস্ট্যান্স জোন। দিস ইজ দ্য রেজিস্ট্যান্স জোন। একটু যদি বড় করে করি তো বেটার হবে। তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। রেজিস্ট্যান্স, ভাই কি হয়ে গেল, রেজিস্ট্যান্স জোন। টপ
রেজিস্ট্যান্স জোনটা আমি রেড কালারে করে দিচ্ছি। তো রেজিস্ট্যান্স জোন হয়ে গেল, সাপোর্ট জোন হয়ে গেল। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এখানে প্রফিট কি করে জেনারেট করব তার আগে আমরা দেখে নিই যে রেজিস্ট্যান্স জোন যেখানে তৈরি হয়েছে, সাপোর্ট জোন যেখানে তৈরি হয়েছে, সেখানে কি ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, তার ফলে আমরা প্রফিট জেনারেট করব। ফার্স্ট অফ অল এটা যদি আমরা জুম করে দেখি, জুম করে যদি দেখি কি বোঝা যাচ্ছে এখানে কি কি ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। ফার্স্ট অফ অল আমি বলে দিচ্ছি, সবার ফার্স্টে আমি একটা জিনিস বলে দিই যে যখন কোনো স্টক সাপোর্ট রেজিস্ট্যান্স যদি বোঝা না যায় তাহলে সেটি মান্থলি টাইম ফ্রেমে আসবে। মান্থলি টাইম ফ্রেমে এসে ফার্স্টের যে মুভটা, সেই মুভটা কখনো ধরবে না, কারণ ফার্স্টের মুভটা যেখানে রেজিস্ট্যান্স নিয়েছে সেখানটা ধরতে পারো, বাট সাপোর্ট এরিয়া হিসেবে ধরবে না, রেজিস্ট্যান্স এরিয়া হিসেবে ধরবে। মানে এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে তুমি রেজিস্ট্যান্স এরিয়া হিসেবে ধরবে, যেহেতু ওখান থেকে পড়েছে। এরপরে যেখান থেকে উঠেছে সেইখান থেকে আমরা সাপোর্ট ধরে নেবো, কারণ রেজিস্ট্যান্স জোন আগেই তৈরি হয়ে গেছে। তো এই এরিয়াটায় না হলেও এই এরিয়াটাকেও যদি আমি লাইনটা টানি তো সাপোর্ট জোন হলো, বাট এটাকে আমি এক্সটেন্ড করে দিলাম যেহেতু একসাথেই আছে জোনটা। তো সেই এরিয়াটাকে আমরা মার্ক করব, মার্ক করার পর সেখানে কি কি ক্যান্ডেল তৈরি হতে পারে দেখব। এই এরিয়াটা হ্যাঁ, তো এখানে কি ক্যান্ডেল তৈরি হয়েছে সবার ফার্স্টে আমি বলে দিচ্ছি, এখানে বুলিশ হারামি ক্যান্ডেল তৈরি হয়েছে। বুলিশ হারামি, কেউ যদি আমার ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখে আসতে পারো যে কেন আমি বললাম। দিস ক্যান্ডেল মানে এই হলুদ পালা ইয়েটা যদি গোলটা আমি পাঠিয়ে দিই, এই ক্যান্ডেলটা দেখো রেড কালারের ক্যান্ডেল, দেন এখানে একটা ছোট, মানে রেড কালারের ক্যান্ডেলটির সামনে ছোট কালার ক্যান্ডেল তৈরি হয়েছে গ্রিন কালারের, যেটাকে আমরা বলবো বুলিশ হারামি ক্যান্ডেল। সামনের ক্যান্ডেলটিকে প্রেগনেন্ট উম্যানের মতো দেখাচ্ছে, তো এটাকে আমরা বুলিশ হারামি ক্যান্ডেল বলবো, বিকজ বুলিশ হারামি ক্যান্ডেলের দেখতে কিরকম হয় তোমরা জানো, আর অপোজিট নেম তো প্রেগনেন্ট উম্যান ক্যান্ডেল। যাই হোক, তো এখানে বুলিশ হারামি ক্যান্ডেলের তৈরি হয়েছে। এখানে বুলিশ হারামি ক্যান্ডেল তৈরি হওয়ার জন্য আমরা এন্ট্রি কোথায় নেবো, নেক্সট যে ক্যান্ডেলটা তৈরি হবে এই বুলিশ হারামি ক্যান্ডেলের আপসাইড ব্রেক করার পর। তো আপসাইড ব্রেক করার পর আমরা টার্গেট কতটা রাখবো, টার্গেট আমরা ততটা রাখবো যতটা রেজিস্ট্যান্স জোন রয়েছে, ওকে। রেজিস্ট্যান্স জোন রাখার পর এসএল কোথায় রাখবো, এসএল রাখবো আমরা সাপোর্ট লাইনের নিচে। সাপোর্ট লাইনের নিচে বলতে গেলে সাপোর্ট লাইনের নিচে বলতে গেলে একদম এই সাপোর্ট জোনের নিচে রাখতে পারি, মানে এই লাস্ট যে জোনটা, না হলে এই বুলিশ হারামি ক্যান্ডেলের নিচে, ইটস ইয়োর চয়েস। কিন্তু মার্কেট এখানে রিটার্ন কত দিয়েছে সেটা দেখার জিনিস। এখানে এন্ট্রি হয়ে গেল, এন্ট্রি থেকে 67%। আমি যদি রাউন্ড ফিগারে ধরি 60%ও যদি ধরি, 60% ভাই। এটা যেহেতু মান্থলি ক্যান্ডেল হলে একটা, দুটো, তিনটে মিনস 3 মাসে 65 থেকে 60% ভাই। মানে মিউচুয়াল ফান্ডরা বছরে 30-40% দেয়। তুমি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে শিখে যাও 3 মাসে 60%, মানে এক মাসে অলমোস্ট যদি ভাগ করো 3 দিয়ে, তাহলে বুঝতেই পারছো কি লেভেলের পার্সেন্টেজ বেরোচ্ছে এক মাসে। এরপরে আমরা অবশ্যই ক্যান্ডেলস্টিক দেখে কিন্তু এন্ট্রি নেবে। এরপরে যদি আমরা দেখি তাহলে এখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়নি, কোথায় সেটা, এখানে একটা কনসলিডেশন পিরিয়ড তৈরি হয়েছে। এখানটা যদি আমরা বোঝার চেষ্টা করি এখানে আমরা কি করে এন্ট্রি নেব, তাহলে আমরা চলে যাব সেই মান্থলি টাইম ফ্রেম থেকে একটু আগে উইকলি টাইম ফ্রেমে এলাম। উইকলি টাইম ফ্রেমে আসার পর আমি কি করব, আমি একটা জিনিস করতে পারি, আবার রেজিস্ট্যান্স জোন আঁকবো। সাপোর্ট জোন তো অলরেডি রয়েছে, রেজিস্ট্যান্স জোন আঁকবো। এবার রেজিস্ট্যান্স জোন আঁকবো কেন, কারণ আমি বলছি এইটা একটা ছোট্ট
ছোট্ট রেজিস্ট্যান্স এরিয়া। এখান থেকে মার্কেট একবার রিজেকশন খেয়েছে আর সাপোর্ট জোন তো রয়েছে। সাপোর্ট জোন না, কেউ যদি ড্র করতে চায় এই জোনটা ড্র করতে পারে। এবার এই রেজিস্ট্যান্স এরিয়ার ব্রেকআউট আমরা এন্ট্রি নেবো কোনো বুলিশ ক্যান্ডেলে। দিস ইজ দ্য বুলিশ ক্যান্ডেল, ইয়েস অর নো? এখানে এন্ট্রি নিলাম, এক্সিট করব, দেখাচ্ছি কোথা থেকে। এবার এর রিটার্নটা দেখো তোমরা, এক সেকেন্ড, এটা তো ভুল হয়ে গেল। রিটার্নটা দেখো, জাস্ট রিটার্ন, এটা তো এতটা গেছে। আমরা রেজিস্ট্যান্স জোন অব্দি দেখি 95%। ক্যান ইউ ইমাজিন 95? ভাবা যায় না। এটা উইকলি ক্যান্ডেল যদি আমি এখান থেকে এতটা মাপি, কত দিনে 95 দিয়েছে? 280 দিনে, মানে রাউন্ড ফিগারে যদি আমি ধরি 300 দিনে, 300 দিন মানে অলমোস্ট 10-11 মাস। 10-11 মাসে 100%, এক মাসে মিনিমাম 10% করে। মানে ভাবা যায় এক বছরে তুমি তোমার ক্যাপিটাল ডাবল করে নিচ্ছ যদি একবার সাপোর্ট রেজিস্ট্যান্স শিখে যাও এক বছরে। আবার কোনো কোনো সময় 3 মাসে 60%। ক্যান ইউ ইমাজিন দিস? যদি ডিপলি ভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স যদি শেখো না, তাহলে কোনো চার্ট প্যাটার্ন মনে রাখতে হবে না কি জানি না, বাট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর সাপোর্ট রেজিস্ট্যান্স যা করবে না, তোমার কোনো ইন্ডিকেটার লাগবে না, তোমার কোনো কিচ্ছু লাগবে না। ইন্ডিকেটার বলো, তারপরে আলাদা আলাদা যে টুলস রয়েছে যেমন ফিবোনাচিটা পারলে শিখতে পারো, বাট এসব কিচ্ছু লাগবে না যদি সাপোর্ট রেজিস্ট্যান্স শিখে যাও। কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স মোস্টলি প্রাইস অ্যাকশনের উপর কাজ করে আর সেটা মারাত্মক কাজ করে। এরপরে আমরা যেটা দেখব এখানে রইল, হ্যাঁ, এবার তোমাদের পেশেন্স রাখতে হবে। পেশেন্স কেন রাখতে হবে? এটা আমাদের দিয়েছিল 3 মাসে, অবভিয়াসলি অলমোস্ট 60% মান্থলি টাইম ফ্রেমে যদি আমরা করি, হ্যাঁ 60%। সেটাও যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যদি দেখি ডিপলি, তো সাপোর্ট জোনে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এটা কিন্তু ইয়েতে উইকলি টাইম ফ্রেমে। এবার তোমাদের ইচ্ছা, তোমরা মান্থলি করছো না উইকলি করছো। হ্যামার ক্রিয়েট করেছে, দিস ক্যান্ডেল ইজ উইকলি বেসিসে হ্যামার, মান্থলি বেসিসে বুলিশ হারামি। তো এবার আমরা আবার রেজিস্ট্যান্স জোন থেকে কত, এক সেকেন্ড, এখানে আমি যদি দেখি, আমরা এখান থেকে হোল্ড মানে ওয়েট করতে হতো 595 দিন, মানে 2 বছর পর এই রিটার্নটা। তো ভাই কি হয়েছে 2 বছর ওয়েট করতে হয়েছে? ফার্স্টে তোমরা একটা রিটার্ন পেলে 60% 3 মাসে, তারপরে তোমরা 2 বছর পর নিজেদের ক্যাপিটাল ডবল করে নিলে, দ্যাটস ইট। তো ভাই তোমরা যদি লং টার্মের ঘোড়া হও না, কারণ লং টার্মে স্টক মার্কেট আপসাইডে যাবেই, শর্ট টার্মে যতই ডাউন হোক। সরি, কারণ তোমরা সাপোজ মনে করো এক বছরে, আমি ধরে নিলাম এই স্টকটা না ছাড়লেও তোমাদের অন্য স্টক হতে পারে, এখানে ফার্স্টে যে 60% রিটার্ন দিল, 60% রিটার্ন দেওয়ার পর 2 বছরে কোনো রিটার্ন দেয়নি। 2 বছরে কোনো রিটার্ন দেয়নি, হ্যাঁ। 2 বছরে রিটার্ন না দেওয়ার ফলে আমাদের কি হলো? 3 বছরে 60% জেনারেট হলো, হ্যাঁ কি না? 3 বছরে তাহলে আমাদের 60% জেনারেট হলো। 3 বছরে 60% জেনারেট হওয়ার পর 4 নম্বর বছরে 100% রিটার্ন দিল। মানে 4 বছরে 160% রিটার্ন জেনারেট করলে ঘরে বসে। 2 বছর তোমরা আদার্স ব্যবসা করতে পারো, কেউ যদি জব চায় সে জব করতে পারে, বাট এই 4 নম্বর বছরে সে 160% রিটার্ন জেনারেট করতে পারলো, হ্যাঁ কি না? এরপর সে আবার সেই সাপোর্ট জোনটায় আসার অপেক্ষা করলো। সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা কনসলিডেশন পিরিয়ড, এখানে একটা রেজিস্ট্যান্সের ব্রেকআউটের পরেও মালটা যায়নি, স্টকটা যায়নি। এখানে আমরা একটা জিনিস শিখবো, যেটা অবশ্যই খাতায় নোট ডাউন করবে, যেটাকে আমরা বলবো রিটেস্টিং এরিয়া। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া, যার জন্য স্টক মার্কেটে বেশিরভাগ লোক
স্টক অ্যাভারেজ করে। অ্যাভারেজ মিনস কোনো স্টক যদি আমরা বেশি দামে কিনে নিই, সেই স্টকটা যখন একটু নিচে এসে রিটেস্ট করতে আসে, সেই রিটেস্টে আবার কিছু আমরা মানি অ্যাড করে সেই স্টকটায় আমরা অ্যাভারেজ করতে পারি। এতে কি হয়, স্টকের যে ফার্স্টে যে স্টকটা কিনেছিলাম তার দামটা কমে যায়, আবার যখন আপে যায় তখন প্রফিটটা কেনা দামেও প্রফিট হয়, আর আরও আপে গেলে বেশি প্রফিট হয়। এটাকে আমরা রিটেস্টিং এরিয়া বলি। তো রিটেস্টিং এরিয়ার জন্য যদি আমি দেখি, এখানে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পর ফার্স্ট রিটেস্টিং, সেকেন্ড রিটেস্টিং, সেকেন্ড রিটেস্টিংয়ের পর আমাদের রেজিস্ট্যান্স এরিয়া কোথায় হয়ে গেল, এই জোনটা রেজিস্ট্যান্স এরিয়া হয়ে গেল। কেউ যদি চায় এইখানেও বাই করতে পারে, দ্যাটস কল, এই প্রফিটটাও হোল্ড করতে পারে, বা এতটা না করলেও এই অবধিও হোল্ড করতে পারে, দ্যাটস হিজ বা হার চয়েস। ছেলে বা মেয়েকে ভিডিও দেখছে আমি তো জানি না। তো সেও যদি হয়, সেও 100 দিনে 30%, 30% 100 দিনে মানে অলমোস্ট 3.5 মাসে 100%, 30% জেনারেট করতে পারবে। আবার এরপরে আমরা যদি আরও ডিপলিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে চাই, তাহলে আমরা চলে আসবো সেই ক্যান্ডেলের সেই চার্টেরই বিগ চার্ট থেকে একদম স্মল চার্টে, সেটাকে আমরা ডেলি টাইম ফ্রেম বলি। ডেলি টাইম ফ্রেমে যদি আমরা আসি, তাহলে এইখানে যে আমরা মান্থলিতে বুলিশ হারামি ক্যান্ডেল দেখেছিলাম, এখানে কিন্তু বুলিশ হারামি ক্যান্ডেল দেখতে পাচ্ছি, কিন্তু অনেক ছোট। এবার এখানে আমাদের একটা হিউজ লেভেলের তৈরি হবে যে আমি বাই করব কি করবো না, কিউরিসিটি। কারণ এখান থেকে মার্কেট আপ সাইডেও যেতে পারে, ডাউন সাইডেও যেতে পারে, মানে কি বলবো, কেউ জানে না, এভরিবডি ডোন্ট নো। কারণ এইখানে জোনটা তুমি লং টাইম ফ্রেমে যতক্ষণ না দেখবে ততক্ষণ, আরে ভাই এটা ডিলিট হয়, হ্যাঁ। তো এইখানে সাপোর্ট রেজিস্ট্যান্সের জোনে তুমি যদি মান্থলি টাইম ফ্রেমে করো সব থেকে বেস্ট হবে, আর যদি উইকলি টাইম ফ্রেমে করো তাহলে অবশ্যই আরও বেস্ট হবে। তুমি বুঝতে পারবে যে মার্কেটে বুলিশনেস আছে। এবার ডেলি টাইম ফ্রেমে বোঝা যায় না, সব থেকে বড় কথা। ডেলি টাইম ফ্রেমে বোঝার জন্য তোমাকে হয় আন্তাজে ঢিল মারতে হবে। আন্তাজে ঢিল মিন্স সাপোর্ট জোনে এলো, সাপোর্ট জোনে আসার পর তুমি এন্ট্রি এক্সিট নিয়ে নিলে, তোমাকে স্টপ লস সাপোর্ট জোনের লাস্ট অবধি নিতে হবে টার্গেট। এটা তো গেছে, যদি না যেত তাহলে তোমার স্টপ লস যেত। স্টপ লস মিন্স কতটা যেত, 30% স্টপ লস যেত। আর কি নয়, 30% মানে 1 লাখ টাকা থেকে 30,000 টাকা উধাও হয়ে যেত, বুঝতেই পারতে না। তো তার থেকে আমি ভালো বলবো ফার্স্ট মান্থলি টাইম ফ্রেমে যাও, সেকেন্ড উইকলি টাইম ফ্রেমে যাও, তারপর ডেলি টাইম ফ্রেমে তুমি অনায়াসে এন্ট্রি নিয়ে হোল্ড করে বসে থাকো, দ্যাটস ইট। কারণ তুমি মান্থলিতে বলিস, উইকলিতে বলিস, ডেলিতে নেগেটিভ হলেই বা আপে তো যাবেই, কারণ মান্থলিতে বলিস অ্যান্ড উইকলিতেও বলিস, তাহলে তুমি 1 সপ্তাহ হোল্ড করতে পারবে, 2 সপ্তাহ হোল্ড করতে পারবে। মান্থলিতে বলিস 1 মাস হোল্ড করতে পারবে, 2 মাস হোল্ড করতে পারবে, 3 মাসে 30% বাস কাজ শেষ, 3 মাসে 60% কাজ শেষ। এরপরে আমরা আসবো সাপোর্ট রেজিস্ট্যান্স। বোঝা গেল, ডেলি টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্সও আঁকা শিখতে হবে। কারণ ডেলি টাইম ফ্রেমে যদি এখানে ছোট রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ, এই রেজিস্ট্যান্স জোনটা যদি আঁকতে শিখে যাও, তাহলে তুমি বুঝতে পারছো ডেলি টাইম ফ্রেমেও কিছু বার করা যাবে। সেটা এইটা তো মান্থলি টাইম ফ্রেমে আমাদের বুলিশ হারামি ক্যান্ডেল তৈরি করেছে এই জায়গাটায়, কিন্তু ডেলি টাইম ফ্রেমে তৈরি করেছে, তো সেটা সিওরিটি তো মান্থলি টাইম ফ্রেম থেকে বোঝা যাচ্ছে। বাট এই জোনটাও যদি তুমি আঁকতে শিখে যাও, তাহলে কি হবে, এর যে ফার্স্ট রেজিস্ট্যান্স, ফার্স্ট সাপোর্ট ক্লিয়ার হয়ে গেল। দ্যাটস, এখানে একটা লাইন টেনে দিলে, এখানে একটা লাইন টেনে দিলে, আরে ভাই একটু হয়ে গেল, সরি। এখানে একটা লাইন টানলে, এই সাপোর্টটা একটা লাইন টানলে, একটু বেশি বড় হয়ে গেল, এবড়ো হয়ে গেল রে, সোজা, হ্যাঁ হয়ে গেল, কাজ শেষ। হ্যাঁ, রেজিস্ট্যান্স হয়ে গেল, সাপোর্ট হয়ে গেল। এবার তুমি কি করলে, এই জোনটায় যতক্ষণ না মার্কেট আসছে ততক্ষণ তুমি বাই করলে না, তাহলে কি হবে,
ব্যাপারটা তোমাদের ইজি হয়ে যাবে, যেখানে সেটা হলো লাল রঙের ইয়ে দিয়েই ভাই আঁকি, বুঝতে সুবিধা হবে। হয়ে গেল। তাহলে আমরা ডেলি টাইম ফ্রেমে কি করতে পারবো, ছোট 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 এক সপ্তাহ মানে দিনের ক্যান্ডেল যেহেতু, তাহলে 5 দিন 7 দিন 1 সপ্তাহ করে জেনারেট করতে পারবো বা প্রফিট জেনারেট করতে পারবো। এই এইটা ফার্স্ট, এটা ছিল না, এক সেকেন্ড, এটা ফার্স্ট রিজেকশন, এটা ফার্স্ট বিগ বাইং। তো হয়ে গেল সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা। দেন আমরা আসবো রিটার্নে যদি আসতে হয় তাহলে আমাদের এই জোনটাকে মেনলি ফোকাস করতে হবে, অ্যান্ড ফোকাস করতে হবে এই জোনটাকে। কেউ যদি পারে খুব ভালো তাহলে ফোকাস করতে পারে, চাইলে নাও পারে, দ্যাটস আমি প্রেফার করবো না। কারণ এবার যদি আমি জুম করে দেখি না, অবশ্যই কেউ যদি প্রেফার করতে পারে ভালো ভাই, ভালো আর্নিং করতে পারবে। দেখো এখানে কি তৈরি হয়েছে, এখানে বুলিশ এঙ্গালফিং তৈরি হয়েছে, দ্যাটস 2 ক্যান্ডেলস ইস বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল। টেক্সটটা এই জন্যই দিলাম, কিছু তো ক্যান্ডেল তৈরি হবেই ভাই। বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল তৈরি হয়েছে ডেলি টাইম ফ্রেমে। সে বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলের আপসাইড ব্রেক করে ডাউন সাইডে এসএলটা রেখে সে রেজিস্ট্যান্স এরিয়া অবধি, এখানে একটা টুইস্ট আছে, রেজিস্ট্যান্স এরিয়া অবধি তোকে রাখতে হবে যতদিন না তার টার্গেট হিট হচ্ছে। এবার দেখো কত দিনে তার টার্গেট হিট হয়েছে, এইটা রেজিস্ট্যান্স জোন, তার এত দিনে টার্গেট হিট হয়েছে। এবার যদি আমি হোল্ড করার নিয়মটা বলি, কত দিন লেগেছে এর, 111 দিন। 111 দিন মানে সেই 3 মাস। তার থেকে ভালো এত মাথা না ঘামিয়ে সে উইকলি টাইম ফ্রেমেই সুইং ট্রেডিং করতে পারে। এবার ডেলি টাইম ফ্রেমে আপ ডাউনটা দেখতে পারে। আমি কি বললাম, ডেলি টাইম ফ্রেমে আপ ডাউন হবে, বাট উইকলি টাইম ফ্রেমে সে রেজিস্ট্যান্সেই যাবে। ডেলি টাইম ফ্রেমে আপ ডাউন, এখানে একটা প্রফিট দেখাচ্ছিল, সেটা এখানে প্রফিটটা কমে গেল, আবার এখানে সেম প্রফিট দেখালো, এখানে প্রফিটটা কমে গেল, তারপরে গিয়ে প্রফিটটা হিট করলো, হ্যাঁ কি না? তাহলে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, এক সেকেন্ড, উইকলি টাইম ফ্রেমে যদি দেখি তাহলে অবভিয়াসলি দেখতে পাচ্ছ এই যে আমার মার্ক করা জিনিসটা, উইকলি টাইম ফ্রেম, তার টার্গেট এই অবধি ছিল 30%। সেম ভাই, উইকলি টাইম ফ্রেমে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, বাস কোনো চাপ নেই বস। ডেলি টাইম ফ্রেমে মাথা ঘামিয়ে লাভ নেই ব্রো। উইকলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকো অ্যান্ড সুইং ট্রেডিং করো। এরপরে আসে টুইস্টটা কি, যেখানে আমরা ব্রেকআউটটা দেখেছিলাম, মনে নেই? এই যে আমাদের মেন জিনিস, দিস কল ব্রেকআউট, সাপোর্ট রেজিস্ট্যান্স, and this is the ব্রেকআউটটাও মান্থলি টাইম ফ্রেমে দেখার বদলে উইকলি টাইম ফ্রেমে দেখবো। তোমরা কি ভাবলে মান্থলি টাইম ফ্রেম বলবো? উইকলি টাইম ফ্রেমে কেন বলছি, ব্রেকআউট তো দিয়ে দিয়েছে, হ্যাঁ কি না? ব্রেকআউট তো এই ক্যান্ডেলে দিয়ে দিয়েছে, হ্যাঁ কি না? তো কেউ এই ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারে, কিন্তু সে যদি একটু ওয়েট করে, সে ওয়েট করলে এইখানে একটা জোন, যে এই যে জোনটায় রিটেস্ট মেরেছে, এই রিটেস্ট জোনটায়, রিটেস্ট এরিয়াটায় সে বাইং করতে পারে। আমি যদি এটা ডিলিট করি তাহলে ভালো করে বোঝা যাবে, এক সেকেন্ড, ডিলিট, হ্যাঁ, এই যে জোনটা গেল এইখানটায় সে এন্ট্রি নিতে পারে, বা এটা তো ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, সে এখানে একটা লাইন টানলো, এই লাইন টানলো, এখান থেকে রিজেকশন নিয়েছে, মানে এটা একটা ছোট রেজিস্ট্যান্স জোন তৈরি হলো। এই ছোট রেজিস্ট্যান্স জোনটা যখন ব্রেকআউট দিল তখন সে এন্ট্রি নিল। এন্ট্রি নেওয়ার পর সে কত সপ্তাহ হোল্ড করবে সেটা তার ওপর ডিপেন্ড করছে।
সে 1:2 নিতে পারে। 1:2 মিনস সে বড় এসএল নিতে পারে, এখানে এন্ট্রি নেওয়ার পর সে দু রকমের এসএল নিতে পারে। একটা হচ্ছে ছোট এসএল, সেটা হলো এন্ট্রি নিয়েছে এই রেজিস্ট্যান্স জোনটা ব্রেকআউটে, এক্সিট করতে পারে এইখানটায় যেখানে রিটেস্টটা জোনটা করেছে। আর একটা এসএল নিতে পারে এইখানটা অবধি। আর একটা বড় এসএল ভাই 10% মানে বড় এসএল আমার কাছে। আর যদি বড় এসএল নিতে চায় সে এত বড় এসএল নিতে পারে, সাপোর্ট জোনটা অবধি, একদম নিচের সাপোর্ট জোন অবধি। সে 60% কেন এসএল নেবে ভাই? 60% মানে 1 লাখ টাকা তার কাছে যদি ইনভেস্ট করে থাকে, তার মধ্যে 60,000 টাকা হাওয়া হয়ে যাবে যদি বাই চান্স এই ট্রেডটা ভুল হয়ে যেত। তার থেকে আমি বলবো এই অবধি ঠিক আছে 9-10%। তারপরে যে রিওয়ার্ডটা দিয়েছে না সাপোর্ট রেজিস্ট্যান্সে, সে যদি হোল্ড করতে চায় হোল্ড করতে পারে, না হলে 10% কি 20% বেরিয়ে যেতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি যে রিওয়ার্ডটা দিয়েছে না ভাই, কিন্তু এটা বিশাল পেশেন্স যাদের আছে, বিগ পেশেন্স, সারা হোল্ড যদি করে, এটার হোল্ডিং পাওয়ারটা মিনিমাম 2 বছরের কাছাকাছি। 413, 1.5 বছরের কাছাকাছি। 1.5 বছরে ভাই 200% রিটার্ন। ফার্স্ট অফ অল সে অ্যাকচুয়ালি তাহলে কি বুঝলো, লং টার্মের জন্য মার্কেট আপেই যাবে, শর্ট টার্মের জন্য যতই ডাউন আসুক ডাউন আসুক ডাউন আসুক, কনসলিডেশন করুক, লং টার্মের জন্য মার্কেট আপেই যাবে। এবার আমি যদি হোল্ডিংটা দেখি, সাপোজ এখানে সে এন্ট্রি এক্সিট করতে করতে, স্যার যদি হোল্ডিংটা বাই চান্স এতটা হয়ে যেত, এটা হচ্ছে 4,480 দিন, রাউন্ড ফিগারে 5,000 ভাই সাহ, 5,000 দিন। 5,000 মানে জানিস ভাই মিনিমাম 3,000 হলে তো 30 বছর, মিনিমাম 40-50 বছর ভাই। 40-50 বছর হোল্ড করাটা ভাই মুখের কথা নয়। তাহলে সে কি জেনারেট করলো, তার থেকে ভালো আমি বলবো ছোট ছোট, যদি 40-50 বছর হোল্ড করার ক্যাপাবিলিটি থাকে, তাহলে আমি বলবো ভাই মিউচুয়াল ফান্ড করতে। আর যদি ছোট ছোট সুইং করতে হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকো, সুইং করো, পাস। সুইং ট্রেডিং যদি করতে হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স বেস্ট। তো আজকের মতো এটুকুই, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, বাট সবাই অবশ্যই নোট ডাউন করবে। সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝা গেল, আর লং টার্ম পিরিয়ড বোঝা গেল। লং টার্মে মিউচুয়াল ফান্ড করতে পারো, স্টকও করতে পারো, কারণ লং টার্মে স্টক ওপরেই যাবে। আর সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝা গেল। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যারা ভিডিও দেখোনি অবশ্যই দেখে এসো। আর আমার কিছু বলার নেই, অবশ্যই নোট ডাউন করবে খাতায়। আর আমার চ্যানেলটি যদি স্টক মার্কেট ডিপলিভাবে শিখতে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। বাই বাই।